আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা বি ইউনিটের এক্সাম দিয়ে অনেক ভালো আছো, কারণ আজকের বি ইউনিটের এক্সাম কিন্তু আমরা যে জুলাই এবং আগস্ট মাসে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার আমরা কিন্তু একটা ছাপ এই প্রশ্নে আমরা লক্ষ্য করেছি। এবং রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে, যে ইতিহাসের অংশ হয়েছি আমরা, সেই ইতিহাস কিন্তু আমাদের প্রশ্নের মধ্যেও অনেকটা প্রভাব ফেলেছে। সো অনেকের কাছেই তোমরা শুনছো যে এমসিকিউ পার্টটুকু মোটামুটি অনেকটা সহজই হয়েছে এবং রিটার্ন পার্টটুকুতে অনেকের হয়তোবা একটু ঝামেলা হয়েছে। সো আমরা আজকে প্রশ্ন সমাধানের শুরুতেই এই রিটেন পার্টটুকু দিয়েই শুরু করব। সো আমরা বাংলা এবং ইংরেজির যে রিটেন পার্ট রয়েছে বি ইউনিটের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের, সেই বি ইউনিটের রিটেন পার্ট দিয়েই আমাদের প্রশ্ন সমাধান শুরু করছি। সো চলো শুরু করি তাহলে আজকে যে বি ইউনিটের অ্যাডমিশন টেস্ট হলো, সেই বি ইউনিটের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কেমন হলো এবং সেই প্রশ্নের সমাধান আজকে আমরা এখন করব। সো প্রথমে আমরা করব হচ্ছে বি ইউনিটের রিটেন পার্টটুকুর সমাধান। সো এর আগে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পাশের সমীকরণ কিন্তু অনেক জটিল, মানে অনেকগুলো সমীকরণ তোমাকে সাকসেসফুলি পূরণ করতে হবে। সো শুরুতেই আমরা আসলে দেখে নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পাশ করতে হলে কি কি সমীকরণ তোমাকে পূরণ করতে হবে। সো দেখাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় তুমি যদি পাশ করতে চাও তাহলে তোমাকে কয়েকটা সমীকরণ তোমাকে মেলাতে হবে। প্রথম সমীকরণ হইতেছে এমসিকিউ পার্টটুকুতে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাশ করতে হবে। তার মানে হচ্ছে তোমাকে বাংলাতে ন্যূনতম 5 পেতেই হবে, 5 না পেলে তুমি ফেল, তোমার খাতা দেখবে না। এরপরে আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ভর্তি পরীক্ষা, এখানে তোমাকে ইংরেজিতে অবশ্যই 5 পেতে হবে এমসিকিউ যদি 5 না পাও তাহলে তুমি ফেল। এরপরে তোমার হচ্ছে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞানে তোমাকে অবশ্যই 10 মার্ক পেতে হবে। অর্থাৎ এমসিকিউ পার্টটুকুতে 3টা সাবজেক্ট বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান আলাদা আলাদা পাস করতে হবে। বাংলাতে 5 পেতে হবে, ইংরেজিতে 5 পেতে হবে এবং সাধারণ জ্ঞানে অবশ্যই 10 পেতে হবে, তাহলে তুমি পাস করছো এমসিকিউ পার্টটুকুতে। এবং এই 3টার সর্বমোট অর্থাৎ এমসিকিউ এ তোমাকে পার্টিকুলারলি পাস করতে হবে। তুমি যদি 24 পাও তাহলেই তোমাকে পাস ধরা হবে। তাহলে এখানে কয়েকটা সমীকরণ হলো? 4টা সমীকরণ হলো। বাংলা এমসিকিউ পার্টে 5 পেতে হবে, ইংরেজি এমসিকিউ পার্টে 5 পেতে হবে এবং ইংরেজির এমসিকিউ পার্টে তোমাকে অবশ্যই 10 পেতে হবে এবং সর্বমোট এমসিকিউ এ তোমাকে অবশ্যই 24 পেতে হবে। তাহলেই তুমি এমসিকিউ অংশে পাস করবা। তাহলে এই 4টা সমীকরণ তুমি যদি পূরণ করতে সক্ষম হও তাহলে তুমি এমসিকিউ পার্টে পাস করেছো, তোমার রিটেন পার্টের খাতা দেখা হবে। এবং রিটেন পার্টে সবার খাতা অবশ্য দেখে না, এখানে পরীক্ষার্থীর সংখ্যার উপর ডিপেন্ড করে। 10-12 হাজার খাতা দেখে থাকে সাধারণত, অর্থাৎ তোমার র্যাঙ্ক যদি 10 থেকে 12 হাজারের মধ্যে এমসিকিউ পার্টে আসে তাহলেই কেবল তোমার খাতা দেখা হবে রিটেন পার্টে। এবার আসো তাহলে রিটেন পার্টে পাস করার সমীকরণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্টে পাস করার সমীকরণ তুমি দেখছো যে বাংলা অংশে অবশ্যই তোমাকে 5 পেতে হবে, ইংরেজি অংশে অবশ্যই তোমাকে 5 পেতে হবে এবং সর্বমোট তোমাকে অবশ্যই 11 পেতে হবে। অর্থাৎ লিখিত অংশে পাস করার শর্ত 3টা, বাংলাতে 5, ইংরেজিতে 5 এবং সর্বমোট 11 পেলে তোমাকে পাস হিসেবে ধরা হবে। তাহলে এখানে দেখো অনেকগুলো সমীকরণ তোমাকে মেলাতে হচ্ছে। এখানে 4টা সমীকরণ আর এইখানে 3টা সমীকরণ, অর্থাৎ টোটাল 7টা সমীকরণ যদি মেলে তাহলে তুমি পাস করছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। তাহলে আমি যদি সামারাইজ করি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে এমসিকিউ পার্টে সাবজেক্ট ওয়াইজ তোমাকে পাস করতে হচ্ছে, বাংলাতে 5, ইংরেজিতে 5 এবং হচ্ছে সাধারণ জ্ঞানে 10 এবং সর্বমোট 24 পেলে তুমি এমসিকিউ পার্টে পাস। এবার আসো লিখিত পার্টে, বাংলাতে তোমাকে অবশ্যই 5 পেতে হবে, ইংরেজিতে তোমাকে অবশ্যই 5 পেতে হবে এবং সর্বমোট তুমি যদি 11 নম্বর পাও তাহলে তোমাকে পাস হিসেবে ধরা হবে। সো এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পাস ফেলের হিসাব। সমীকরণটা অনেক জটিল, কিন্তু আজকের প্রশ্ন অনুযায়ী তোমরা নিশ্চিতভাবে অনেক ভালো পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সো এখন আমরা প্রশ্ন সমাধানের ক্ষেত্রে চলে যাব। সো শুরুতেই আমরা বলে দিয়েছি যে শুরুতেই আমরা রিটেন পার্টটুকু নিয়ে একটু কথা বলবো, কারণ আজকে রিটেন পার্টটুকুতে অনেক ক্রিয়েটিভ একটা মাইন্ডসেট নিয়ে শিক্ষকরা প্রশ্ন করেছিলেন। সো শিক্ষকরা অনেক ক্রিয়েটিভ ওয়েতে তোমাদের কাছ থেকে আনসার এক্সপেক্ট করছেন
যে তোমরা কত ক্রিয়েটিভ ওয়েতে তোমরা তোমাদের লিখিত অংশে প্রেজেন্টেশন দিয়েছো, তার উপরেই ডিপেন্ড করবে যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিনা। সো শুরুতেই আমরা লিখিত অংশে চলে যাই, বাংলার রিটেন পার্ট। সো শুরুতেই আমরা অনুবাদ অংশটুকু একটু দেখব। শুরুতেই আমরা অনুবাদ অংশটুকু দেখব, আমরা অনুবাদ অংশটুকু সলভ করি, চলো। সো এখানে একটা অনুচ্ছেদ অনুবাদ করতে বলছে, এবং অনুচ্ছেদটা তুমি যদি পড়ো তাহলে দেখতেছো এখানে কি লেখা আছে, লেট ইন দ্য আফটারনুন পিপল pour into the streets of Dhaka, their mood is jubilant, some are with their families, some are with friends, they keep on beating drums, chanting slogans and booing the dictator. It's the victory of the students, the victory of the people. After a long time people are delighted to get rid of the fascist regime. এই যে স্বৈরাচারী হাসিনা, এই স্বৈরাচারী হাসিনার যে পতন হয়েছে 5 আগস্টে, সেই 5 আগস্টের বিকেলের একটি ঘটনা কিন্তু এই অনুচ্ছেদ হিসেবে তুলে দেওয়া হয়েছে। সো তোমরা যারা আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করছো, পার্টিসিপেট করছো, সেই চেতনা যারা তোমরা ধারণ করো, নিশ্চিতভাবে ক্রিয়েটিভ ওয়েতে এই অনুবাদটা তোমরা করতে পারছো। সো চলো আমরা অনুবাদটা করে ফেলি। সো প্রথম লাইনটা খেয়াল করো, প্রথম লাইন কি আছে, লেট ইন দ্য আফটারনুন, বিকেলের শেষ ভাগে, পিপল pour into the streets of ঢাকা, ঢাকা শহরের রাস্তাঘাটে জনগণের ঢল নামে। দেয়ার মুড ইজ জুবিলেন্ট, এখানে জুবিলেন্ট একটা ওয়ার্ড আছে, জুবিলেন্ট মানে উচ্ছ্বসিত, তারা উচ্ছ্বসিত, অর্থাৎ বিকেলের শেষ ভাগে ঢাকার রাস্তাঘাটে জনগণের ঢল নামে, তারা উচ্ছ্বসিত। এই হচ্ছে প্রথম লাইনের অনুবাদ। এরপরে আসো, সাম আর উইথ দেয়ার ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড সাম আর উইথ ফ্রেন্ডস, অর্থাৎ কেউ কেউ তার পরিবারের সঙ্গে এবং বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে এখানে এসেছে। এইটা হচ্ছে তোমার অনুবাদ। দে কিপ অন বিটিং ড্রামস, তারা ড্রাম বাজাচ্ছে, স্লোগান দিচ্ছে, এবং বুইং দ্য ডিক্টেটর, ডিক্টেটর অর্থাৎ স্বৈরাচারকে ধিক্কার জানাচ্ছে, স্বৈরাচার হাসিনাকে ধিক্কার জানাচ্ছে। এইটাই হচ্ছে এখানকার অনুবাদ। দে কিপ অন বিটিং ড্রামস, তারা ড্রাম বাজাচ্ছে, চ্যান্টিং স্লোগান, স্লোগান দিচ্ছে, এন্ড বুইং দ্য ডিক্টেটর, স্বৈরাচারী হাসিনাকে ধিক্কার জানাচ্ছে। তারপরের লাইন কি দেখো, ইটস দ্য ভিক্টরি অফ দ্য স্টুডেন্টস, এটা শিক্ষার্থীদের বিজয়, দ্য ভিক্টরি অফ দ্য পিপল, এটা জনগণের বিজয়। আফটার আ লং টাইম, অনেক দিন পরে, পিপল আর ডিলাইটেড টু গেট রিড অফ দ্য ফ্যাসিস্ট রেজিম, এই ফ্যাসিস্ট রেজিম, এই ফ্যাসিস্ট সরকারের থেকে মুক্ত হয়ে অনেকদিন পর জনগণ উল্লসিত, ডিলাইটেড। সো এই হচ্ছে তোমার মোটামুটি এখানকার তোমাদের যে অনুবাদটা রয়েছে, সেই অনুবাদটা এখানে আমরা দেখলাম। সো লাস্টের লাইনটা কি বলছে, আফটার আ লং টাইম পিপল আর ডিলাইটেড টু গেট রিড অফ দ্য ফ্যাসিস্ট রেজিম, অর্থাৎ অনেক দিন পরে জনগণ উচ্ছ্বসিত হয়েছে এই ফ্যাসিস্ট যে শাসন সেটার অবসান ঘটিয়ে। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই এই অনুবাদটা করতে পারছো। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ছিল জুবিলেন্ট, এখানে জুবিলেন্ট অর্থই হয়তো কেউ কেউ জানো না, সেটা হচ্ছে উচ্ছ্বসিত, জুবিলেন্ট মানে উচ্ছ্বসিত। এই হচ্ছে তোমার মোটামুটি তোমার অনুবাদ ছিল। ওকে, সো তোমরা নিশ্চয়ই ক্রিয়েটিভ ওয়েতে এই অনুবাদটা করে ফেলেছো। সো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই, দেখি নেক্সট প্রশ্নে কি ছিল তোমাদের জন্য। এরপরে তোমাদের কি ছিল, এরপরে একটা অনুচ্ছেদ দিয়েছে, এরপরে একটা অনুচ্ছেদ দিয়েছে। দেখো অনুচ্ছেদটা তোমার অনুচ্ছেদ অনুযায়ী তোমাকে কিছু প্রশ্ন সলভ করতে বলছে, এবং বলছে যে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এবং অনুচ্ছেদটাতে কি আছে দেখো, অনুচ্ছেদটাতে আছে, যখন আমরা রাজকন্যা রাজবধূগণ প্রাসাদে থাকি, যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি, তখনও প্রভু গৃহে থাকি। আবার যখন ওই প্রাসাদ তুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, সোপান অতিক্রম করিয়া অবতরণকালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে হতপ্রায় অবস্থায় গোশালায় গিয়ে আশ্রয় লই, তখনও অভিভাবকদের বাটিতে থাকি, অথবা গৃহস্থের বউ ঝি রূপে আটচলা বাস করিলেও প্রভুর আলোয়ে থাকি। আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীতে প্রভুর বাটিতে দুষ্ট লোক লঙ্কা কাণ্ডের অভিনয় হয়, সব জিনিসপত্র সহ ঘরগুলি দাউ দাউ করিয়া জ্বলিতে থাকে, আমরা এক বসনে প্রাণটি হাতে লইয়া কোনো মতে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কুল গাছ তলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি, তখনও অভিভাবকের বাটিতে থাকি। এই হচ্ছে তোমার অনুচ্ছেদ। এবং এই অনুচ্ছেদের আলোকে কতগুলো প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্নটা খেয়াল করো কি বলছে। প্রথম প্রশ্নে কি বলছে, প্রথম প্রশ্নে বলছে যে প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে। প্রভু গৃহ বলতে এখানে কি বোঝানো হয়েছে। প্রথমত এই অনুচ্ছেদটা কিন্তু ধরো
আজ থেকে 50 থেকে 60 বছর আগে লেখা একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে কি ফুটিয়ে তোলা হয়েছে তোমরা নিশ্চয়ই ভাবটা ধরে ফেলেছো, যে আমাদের সমাজে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা রয়েছে, যেখানে নারীদেরকে আগে, এখন অনেকটা নারীরা স্বাধীন, নারীদেরকে অধিকার দেওয়া হচ্ছে, বাট তোমরা যদি প্রাচীনকালের কথা চিন্তা করো, সেই প্রাচীনকালে এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই যে অঞ্চল, এই অঞ্চলের নারীরা কিন্তু ততটা স্বাধীন ছিল না। তাদের এটা মূলত পুরুষতান্ত্রিক সমাজ এবং পিতৃতান্ত্রিক সমাজগুলোতে দেখা যায় যে নারীরা অবহেলিত এবং তাদের উপর দমন পীড়ন করা হয়, এইরকম একটা সমাজ ব্যবস্থা কিন্তু ছিল তখন। তো সেইটার উপর ভিত্তি করেই কিন্তু এই অনুচ্ছেদটা দেওয়া হয়েছে। সো এই অনুচ্ছেদের আলোকে প্রথম প্রশ্নটা কি ছিল, যে প্রভু গৃহ বলতে এখানে কি বোঝানো হয়েছে। সো এই অনুচ্ছেদটা যেহেতু পুরুষতান্ত্রিক সমাজের যে বাস্তবতা সেটার উপর ডিপেন্ড করে এটা লেখা হয়েছে। সো এখানে দুর্যোগ দুর্ঘটনায়ও নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয় কেন, এটাও বলা হয়েছে এখানে। সো প্রভু গৃহ বলতে এখানে কি বোঝানো হয়েছে, প্রভু গৃহ বলতে এখানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের যে অবস্থান বোঝানো হয়েছে এখানে, যে প্রভু গৃহ বলতে এখানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের যে দুরবস্থা সেটা এখানে বোঝানো হয়েছে, যেখানে তারা সর্বদা পিতৃতান্ত্রিক, পিতা, স্বামী বা অভিভাবকের কর্তৃত্বের মধ্যে থাকে, ঠিক আছে। দুর্যোগ দুর্ঘটনায়ও নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয়, ঠিক আছে, কারণ সমাজ ব্যবস্থা তাকে স্বতন্ত্রভাবে কোনো আশ্রয় বা স্বাধীনতা প্রদান করতো না। এখন করে, বাট আগে করতো না, তাকে স্বাধীনভাবে চলাফেরা, লেখাপড়া এগুলোর অধিকার তাকে দিত না। এই কারণে যতই নির্যাতন করা হোক না কেন নারীদেরকে, তারা কিন্তু সেই স্বামীর ঘরেই পড়ে থাকতো। সো এখন কিন্তু এটা দেখা যায় না, এখন ডিভোর্স হয়ে যায়, এখন নারীরা অনেক সচেতন, নারীরা অর্থনৈতিকভাবে সচেতন, ঠিক আছে, অর্থনৈতিক স্বাধীনতাটা এখন নারীদের মধ্যে চলে এসেছে। এই কারণে আসলে আমরা ওই রকম পরিস্থিতি দেখতে পাই না যে নারীরা পুরুষের সেই ঘরের মধ্যেই পড়ে আছে নির্যাতিত হওয়ার পরেও, এটা এখন দেখা যায় না, কিন্তু আগে দেখা যেত। তো সেই প্রেক্ষাপটের ভিত্তিতে কিন্তু এখানে বলা হয়েছে যে যতই নির্যাতিত হোক না কেন সে স্বামীর গৃহেই পড়ে থাকে, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে। সো নারীকে এই কাঠামোর অংশ হিসেবে আসলে বাধ্যতামূলকভাবে সেখানে মান্যতা দিতে হয়, এটা দ্বারাই আসলে প্রভু গৃহ বলতে এখানে এটাই বোঝানো হয়েছে। এবং দুর্যোগ দুর্ঘটনায় নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয়, এই কারণেই আসলে এর উত্তর। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে, দুর্যোগ দুর্ঘটনায় নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয় কেন। এর পরের প্রশ্ন দেখো, লঙ্কা কাণ্ডের কথা কোন কাহিনীতে পাওয়া যায়, কিভাবে এই লঙ্কা কাণ্ড সংগঠিত হয়। লঙ্কা কাণ্ডের কথা কোথায় পাওয়া যায়, রামায়ণ মহাকাব্যে পাওয়া যায়, তাই তো। এটি লঙ্কা নগরীতে রামায়ণের সেনা এবং রাবণের মধ্যে সংঘর্ষের একটা কাহিনী, যেটা তোমরা জানো। রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গেলে রাম এবং তার সৈন্যবাহিনী লঙ্কা আক্রমণ করে এবং সেখানে প্রচন্ড যুদ্ধ হয় এবং লঙ্কা নগরী পুড়ে যায়। সো এখানে উত্তরটা কি, লঙ্কা নগরীর কথা কোন কাহিনীতে বলা হয়েছে, রামায়ণ মহাকাব্যে। এবং কিভাবে এই লঙ্কাকাণ্ড সংগঠিত হয়, যখন রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কা নগরীতে নিয়ে যায়, সেখানে রাম এবং তার সৈন্যবাহিনী সেখানে লঙ্কা জ্বালিয়ে দেয় এবং এইভাবেই এই লঙ্কাকাণ্ড সংঘটিত হয়। তোমরা নিশ্চয়ই এই উত্তর করতে পেরেছো। এরপরে আসো, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো এবং অনুচ্ছেদ থেকে উপসর্গে গঠিত দুটি শব্দ লেখো। সো এর পরের প্রশ্নটা তোমরা যদি খেয়াল করো, এর পরের প্রশ্নে আছে কি, যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গ নিজের কোনো অর্থ নাই, উপসর্গ নিজের কোনো অর্থ নাই, এগুলো নিজের কোনো অর্থ নাই, উপসর্গের নিজের কোনো অর্থ নাই। এটি মূল শব্দের অর্থের পরিবর্তন করতে পারে, আবার এটার আবার অর্থ সম্প্রসারণও করতে পারে, নতুন অর্থের সঞ্চার করতে পারে। এটি শব্দের অর্থের দ্যোতক বা ভাব সম্প্রসারণকারী হিসেবে কাজ করে। এই কারণে বলা হয়েছে যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, নিজের কোনো অর্থ নাই, কিন্তু অন্য কোনো শব্দের সামনে বসে সেই অর্থের সম্প্রসারণ করতে পারে, অর্থের সংকোচনও করতে পারে। তাহলে এখানে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। এবং অনুচ্ছেদ থেকে উপসর্গে গঠিত দুটি শব্দ লেখো। এখানে যে অনুচ্ছেদটা রয়েছে সেই অনুচ্ছেদে বলছে যে উপসর্গ যোগে গঠিত হয়েছে এরকম দুইটা শব্দ তোমাকে বের করতে বলছে এবং লিখতে বলছে। কি কি হইতে পারে বলো, এখানে কি কি হইতে পারে যে উপসর্গ যোগে গঠিত শব্দ এখানে অনুচ্ছেদে কি কি আছে। এইখানে দেখো যে অবতরণ, তারপরে আরেকটা রক্তাক্ত, এটাও হইতে পারে। নিশ্চয়ই তোমরা এখান থেকে অনুচ্ছেদে উপসর্গের গঠিত দুটি শব্দ নিশ্চয়ই এখানে লিখছো।
সো উপসর্গ যোগে এখানে গঠিত শব্দের মধ্যে তোমরা এখানে আশা করি দিতে পারছো। আমি বললাম হচ্ছে অবতরণ এবং রক্তার্থ, ঠিক আছে। এরপরে আসো, শব্দার্থ লিখতে বলছে। এরপরের প্রশ্নটা কি? শব্দার্থ লেখো। সোপান মানে কি? সোপান মানে কি? সোপান, সোপান মানে সিঁড়ি, তাই না? তোমরা এটা জানো। সোপান মানে কি? সোপান মানে হইতেছে সিঁড়ি। সোপান মানে কি? সোপান মানে হচ্ছে সিঁড়ি বা ধাপ, ঠিক আছে। সোপান মানে সিঁড়ি বা ধাপ। কলেবর মানে কি? কলেবর মানে কি? শরীর বা দেহ। কলেবর মানে শরীর বা দেহ। অমানিশিত, অমানিশিত মানে কি? এটা তোমরা পড়ছিলা, গভীর রাত। অমানিশিত, কলেবর মানে শরীর বা দেহ, অমানিশিত মানে গভীর রাত। আর বসন মানে কি? বসন মানে কি? পোশাক, ড্রেস কে বাংলায় বলা হয় বসন, বসন, ঠিক আছে। সো সোপান মানে সিঁড়ি বা ধাপ, কলেবর মানে শরীর বা দেহ, অমানিশিত মানে গভীর রাত, আর বসন মানে কি? পোশাক, ড্রেস। এই তো গেল তোমার হচ্ছে শব্দার্থ। এরপরে 6 নম্বর কি বলছে? ও নম্বর বলছে যে গৃহ শব্দের সিনোনিম লিখতে বলছে, গৃহ শব্দের সমার্থক শব্দ লিখতে বলছে 4টা। কি কি হইতে পারে? কি কি হইতে পারে? তোমরা নিশ্চয়ই লিখছো, এটা ভুল করো নাই, যে গৃহ শব্দের 4টি প্রতিশব্দ বা সমার্থক শব্দ হইতেছে কি? নিবাস, বসত, আলয় এবং বাসস্থান। এই 4টা লিখলেই হইতো। নিবাস, বসত, আলয়, বাসস্থান। আমি এই 4টা লিখতাম। নিবাস, নিবাস, বসত, আলয়, নিবাস, নিবাস, বসত, আলয়, নিবাস, বসত, আলয়। আর এটা কি লিখতে পারি আমরা? বাসস্থানও আমরা লিখতে পারি, তাই না? সো এই হচ্ছে তোমার গৃহ শব্দের 4টা প্রতিশব্দ বা সিমিলার ওয়ার্ড, ঠিক আছে। এইটা নিশ্চয়ই তোমরা সবাই পারছো। এরপর আসো, এগুলো তো আমরা করলাম। এরপরে আসছো একটা ইম্পর্টেন্ট জিনিস, সারমর্ম লিখতে বলছে। সারমর্মটাও খুবই দুর্দান্ত একটা সারমর্ম দিয়েছে, দুর্দান্ত। তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো, দুর্দান্ত একটা সারমর্ম, অসম্ভব সুন্দর একটা সারমর্ম তোমাকে এখানে লিখতে বলছে। সো কবিতাটা দেখো। আমি একটি ছোট্ট দেশালাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশালাইয়ের কাঠি। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। তোমরা যে আন্দোলন করলা হাসিনার বিরুদ্ধে, হাসিনা তোমাদেরকে কি মনে করতো? সেই দেশালাইয়ের কাঠি মনে করতো, ভাবতো তোমরা সবাই ছোট মানুষ, কিচ্ছু করতে পারবা না। কিন্তু মাত্র কয় মাসের আন্দোলনে, 1 মাসও না, সেই হাসিনাকে কিন্তু পালাতে বাধ্য হয়েছে। সেই যে আমরা বললাম যে এই যে প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু আমাদের যে আন্দোলন সংগ্রাম, এর কিন্তু ছাপ আমরা দেখতে পাচ্ছি, ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এটার সারমর্ম লিখতে বলছে, সেইটা তোমরা কিন্তু কিভাবে লিখছো আমি জানি না, বাট এটা অসম্ভব সুন্দর একটা কবিতা। রিসেন্টলি তো যে আপরাইজিং হয়েছে, যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তোমরা যে চেতনা ধারণ করে সেই ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নিয়েছিলে, সেই চেতনা তোমরা যদি খাতায় লিখে আসতে পারো, তাহলে ইনশাআল্লাহ এখানে ফুল মার্কস পাবা। সো আমরা একদিন সারমর্ম করার চেষ্টা করি। সো আমি একটি ছোট্ট দেশালাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না। সো দেশালাইয়ের কাঠি তার ক্ষুদ্রতা সত্ত্বেও, ঠিক আছে, নিজের ভেতরে অদম্য শক্তি ও সম্ভাবনার কথা প্রকাশ করে। দেশালাই এই ছোট্ট একটা জিনিস পকেটের মধ্যে থাকে, কিন্তু সেই দেশালাইয়ের ভেতর ক্ষুদ্রতা সত্ত্বেও যে অদম্য শক্তি এবং অসীম সাহস এবং সম্ভাবনা রয়েছে, সেইটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে, ঠিক আছে। সো এরপরে দেখো, মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস, আমি একটা দেশালাইয়ের কাঠি। সো এইখানে বারুদের মতো বিস্ফোরক শক্তি তার অন্তরে লুকিয়ে আছে, যা জ্বলে উঠতে পারে যে কোনো সময়। এটি শুধু একটি দেশালয়ের কাঠির কথা নয়, বরং প্রতীকীভাবে অপ্রেসড বা শোষিত অবহেলিত মানুষের শক্তি ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে
তুলে ধরেছে। সেই দেশালয়ের কাঠিটা একটা প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে। এই দেশালয়ের কাঠি দিয়ে আমাদের মতো যারা নির্যাতিত ছিলাম, আমরা যারা অবহেলিত ছিলাম, আমরা যারা দুর্দশাগ্রস্ত ছিলাম, সেই সকল মানুষকে তুলে ধরা হয়েছে সেই দেশালয়ের কাঠি দিয়ে, যে এই সকল মানুষকে এখানে প্রতিনিধিত্ব করা হয়েছে প্রতীকী অর্থে। সো এইখানকার কবি বলতে চেয়েছেন যে শোষিত বা বঞ্চিতদের শক্তি অসীম। এটাকে ইগনোর করে হাসিনা যেমন ভুল করেছে, তেমনি বড় বড় শাসকরাও কিন্তু ভুল করে থাকে। ঠিক আছে, যে কবি বলতে চেয়েছেন যে শোষিত বা বঞ্চিতদের শক্তি অসীম, যা বারবার প্রমাণিত হয়েছে, যা বারবার প্রমাণিত হয়েছে। তোমাদের চোখের সামনে এটা তোমরা প্রমাণ করছো। যে হাসিনার সামনে, যে হাসিনার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সামনে আমরা কিন্তু অনেক ক্ষুদ্র ছিলাম। মনে হতো যে আমরা হয়তোবা এই শাসন আর কখনো ভাঙতে পারবো না, এই শৃঙ্খল কখনো ভাঙতে পারবো না। কিন্তু আমরা কি জানতাম যে আমাদের শক্তি কত অসীম? আমাদের একটা টোকা দেওয়ার ফলেই কিন্তু হাসিনার যে হাসিনার যে গদি সেটা কিন্তু নড়ে গিয়েছে। সো কবি বলতে চেয়েছেন যে শোষিত বা বঞ্চিতদের শক্তি অসীম, যা বারবার প্রমাণিত হয়েছে। তারা পকেটে বা সীমাবদ্ধতার মধ্যে বন্দী থাকবে না, বরং একদিন তারা ছড়িয়ে পড়বে এবং পরিবর্তন আনবে সমাজ, শহর ও গ্রামে, যেটা আমরা করে দেখিয়েছি আগস্টের 5 তারিখে। আমাদেরকে দেশালয়ের কাঠি ভাবতো, কিন্তু সেই দেশালয়ের কাঠির মধ্যে যে অসীম শক্তি এবং সম্ভাবনা রয়েছে, তার ফলশ্রুতিতে কিন্তু আমরা সেই বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা শহর, গ্রাম, বন্দরে পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। সো এই যে কবিতা, সেই কবিতাতে কিন্তু আমরা এইভাবে সারমর্ম আমি লিখতাম। সো তোমরা আশা করি এর সারমর্মটা তোমরা উপলব্ধি করতে পেরেছো এবং খাতায় যথাযথভাবে লিখে আসতে সক্ষম হয়েছো। তো চলো পরবর্তীতে কি রয়েছে দেখো, পরবর্তীতে কি রয়েছে দেখো। এবার আমরা একটু ইংলিশ রাইটিং এর দিকে আসি, ইংরেজি রাইটিং এর দিকে আসি। সো তুলনামূলকভাবে বাংলার যে রাইটিং পার্টটুকু সেইটা একটু বেশ ক্রিয়েটিভ আসছে। ঠিক আছে, একটু ক্রিয়েটিভলি লিখলেই ইনশাল্লাহ ফুল মার্কস তোমরা পাইতে পারো বা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবা। একটু ক্রিয়েটিভ হইতে হবে, কিন্তু মুখস্থ করে যে যদি তুমি লেখার চেষ্টা করো তাহলে তুমি ভালো মার্কস পাবা না। একটু ক্রিয়েটিভ হইতে হবে, উপলব্ধি যদি যার বেশি সেই ভালো লিখে আসতে পারছে আমার মনে হয়। সো এখন আসো আমরা ইংরেজি রাইটিং এর দিকে আসি। প্রথমে প্যারাগ্রাফ দিয়ে শুরু করতেছি। প্যারাগ্রাফ আসছে হচ্ছে হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ানস লাইফ। শিক্ষা কিভাবে মানুষের জীবনকে আলোকিত করে, শক্তিশালী করে, সেটাই কিন্তু তোমার প্যারাগ্রাফে লিখে আসতে হবে। তোমরা আশা করি এই প্যারাগ্রাফটা তোমরা অনেকেই লিখে আসতে পারছো। তারপরেও আমরা মোটামুটি ধারণা দেই, তোমরা যারা নতুন, যারা অর্থাৎ তোমরা যারা আগামীতে ভর্তি পরীক্ষা দিবা, সেই ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমি বলে দিচ্ছি আমি কি লিখতাম। সো আমি কিভাবে একটা সামারি দিয়ে দেই এই প্যারাগ্রাফের, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ানস লাইফ। সো এডুকেশন ইজ দ্য কি টু পার্সোনাল অ্যান্ড সোশ্যাল গ্রোথ as it broadens one's horizons and empowers individuals with knowledge, skills and critical thinking. শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে এম্পাওয়ার করে। ঠিক আছে, it helps people differentiate between right and wrong. মিথ্যা এবং সত্যের পার্থক্য বুঝতে সহায়তা করে। fostering values like empathy, tolerance and integrity. মানুষের মধ্যে দরদ, মানুষের মধ্যে এমপ্যাথি এবং যে মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে সেইটা কিন্তু শিক্ষা আলোকিত করে, প্রজ্বলিত করে। এডুকেশন পেভস দ্য ওয়ে ফর বেটার ক্যারিয়ার অপরচুনিটিস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। ঠিক আছে, সো এনাবেলিং ওয়ান টু লিড আ মোর ফুলফিলিং লাইফ। তোমার জীবনকে অর্থবহ করে তুলতে, খাওয়া দাওয়া এবং ঘুমানোই জীবনের অর্থ নয়, তোমার জীবনকে সত্যিকারে অর্থবহ করে তুলতে শিক্ষা ভূমিকা রাখে। বিয়ন্ড ম্যাটেরিয়াল বেনিফিটস, আক্ষরিক যে বেনিফিট রয়েছে এর বাইরে গিয়ে ইট encourages lifelong learning, creativity and problem solving, allowing individuals to contribute meaningfully to society. Thus, education is transformative force. Education is a transformative force that illuminates the path to a better society, better life. আশা করি তোমরা সুন্দর করে এটা লিখে আসতে পারছো। How education can enlighten one's life. শুধুমাত্র শিক্ষা, তোমাকে একটা চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র শিক্ষা অর্জন করা উচিত নয়, বরং তোমার যে অন্তর্নিহিত শক্তি, আত্মার শক্তি, আত্মার যে জাগরণ, সেইটার জাগরণ যদি ঘটাইতে পারে সেটাই প্রকৃত শিক্ষা। আশা করি তোমরা সুন্দর করে দরদ নিয়ে লিখে আসতে পারছো। দরদ নিয়ে লিখে আসতে পারলে, ক্রিয়েটিভ ওয়েতে লিখে আসতে পারলে তোমার কোনো ভয় নেই, তুমি ইনশাল্লাহ সাকসেসফুল হবা। এরপরে আসো ভাই, এরপরে কি ছিল?
এক্সপ্লেইন দ্য প্রভার্ব, একটা প্রভার্ব এক্সপ্লেইন করতে বলছে। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, একটা প্রভার্ব তোমাকে এক্সপ্লেইন করতে বলছে। আচ্ছা, একটা প্রভার্ব তোমাকে এক্সপ্লেইন করতে বলছে, সেই প্রভার্বটা হইতেছে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, নেভার জাজ আ বুক বাই ইটস কভার। সো এর অর্থ কি? দ্য প্রভার্ব ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার ইমপ্লাইজ দ্যাট ওয়ান শুড নট ফর্ম ওপিনিয়ন বেসড অন আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। কে কেমন শার্ট পরে আসছে, কে কত টাকার ঘড়ি পড়তেছে, এইটা দিয়া কাউকে বিচার করা উচিত নয়। এইটাই এই প্রভার্বের মূল কথা। It implies that one should not form opinions based on outward appearance. বাহ্যিক যে উপস্থাপনা সেইটা দ্বারা তুমি যদি পুলকিত হও, আনন্দিত হও, তুমি ঠকবা। এই কারণে এই প্রভাবটা আরো বলছে যে it teaches us to look beyond superficial qualities and assets. আক্ষরিক যে তোমার উপস্থাপনা সেইটা দিয়ে তুমি কাউকে বিচার করতে যেও না, কারণ এইটা আসলে আমাদেরকে বোঝাইতেছে যে মানুষের যে বাহ্যিক যে উপস্থাপনা সেইটার বাইরে তার যে অন্তরের যে শক্তি, তার অন্তরের যে চেহারা, সেইটা উপলব্ধি করতে হবে, তাহলে তুমি মানুষ চিনতে পারবা। সো জাস্ট অ্যাজ আ বুকস কভার মে নট রিফ্লেক্ট ইট কন্টেন্ট। একটা বই, ঠিক আছে, সেই বইয়ের মধ্যে ধরো সেই বইটা কিন্তু ধরো বইয়ের মধ্যে কিচ্ছু নাই, কিছু কোনো জ্ঞান ট্যান কিছু নাই, হুদাই লিখে রাখছে, ঠিক আছে, পেজের সংখ্যা বাড়াইছে, ভেতরে কোনো জ্ঞান নলেজের কথাবার্তা নাই, ঠিক আছে, কিন্তু কাভারটা সুন্দর করে বানাইছে, এমন ছবি দিছে যে সবাই ওইটাই শুধু কিনতেছে। সো এইভাবে আমরা মানুষকে জাজ করব না, ঠিক আছে। সো জাস্ট অ্যাজ আ বুকস কভার মে নট রিফ্লেক্ট ইটস কন্টেন্ট, আ পারসন অর আ সিচুয়েশন মাইট বি এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম হাউ ইট ইনিশিয়ালি সিমস। অর্থাৎ একটা মানুষকে তুমি প্রথম সাক্ষাতে তার অ্যাপিয়ারেন্স দেখে তাকে তুমি ভিন্ন কিছু ভাবতে পারো। ধরো একজন চাপ্পল পরে আসছে পরীক্ষা দিতে, কিন্তু তার সকল জ্ঞান কিন্তু মাথায় আছে ভাই, তার জুতা কিংবা ঘড়িতে নাই। সো মানুষকে জাজ করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে ইট ইনিশিয়ালি সিমস দ্যাট যে ভালো ঘড়ি পড়ছে, যে ভালো কাপড় পরছে, সে মনে হয় অনেক ভালো ছেলে, আসলে না, আসলে না। সো আমাদেরকে মাথায় রাখতে হবে দিস প্রভাব encourages open-mindedness and deeper understanding before making judgments. একটা মানুষের সম্বন্ধে ফাইনাল জাজমেন্টে যাওয়ার আগে তোমাকে আউটওয়ার্ড বিউটি দিয়ে তুমি সেই জাজমেন্টে পৌঁছতে পারবে না, মানুষটা কেমন। রেদার তোমাকে চিন্তা করতে হবে মানুষটার গুণ কি কি আছে, মানুষটা কি দিতে পারে সোসাইটিকে, মানুষটা কিভাবে অন্য মানুষকে জাজ করে, তার অন্তরের মধ্যে যে আসল সৌন্দর্য মানুষের নিহিত থাকে, সে কতটা ভালো বা খারাপ। সো দিস প্রভার্ব সো এনকারেজেস ওপেন মাইন্ডেডনেস। তোমাকে এই প্রভাবটা কি বলতেছে, তোমাকে ওপেন মাইন্ডেড হইতে হবে মানুষকে জাজ করার ক্ষেত্রে। সো আশা করি তুমি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার এইটা সুন্দর করে লিখে আসতে পারছো, সুন্দর করে লিখে আসতে পারছো। সো এরপরে আসো সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ডস অর ফ্রেজ, অর্থাৎ শব্দ দিয়ে বাক্য গঠন করতে বলছে। অন দ্য ইভ অফ মানে প্রাককালে, ঠিক আছে, এইটা দিয়ে তোমরা কি কি বাক্য গঠন করছো। অন দ্য ইভ অফ, অন দ্য ইভ অফ। সো অন দ্য ইভ অফ মানে প্রাককালে, ঠিক আছে। অন দ্য ইভ অফ হার ওয়েডিং শি রিসিভড আ হার্টফুল লেটার ফ্রম হার বেস্ট ফ্রেন্ড। এরপরে আসছে ভায়োলেশন মানে লঙ্ঘন। তোমরা লঙ্ঘন দিয়ে কি বাক্য গঠন করছো কমেন্টে জানাবা। ফার্ভেন্টলি, এইটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে। ফার্ভেন্টলি, ফার্ভেন্টলি মানে আন্তরিকতার সহিত, ইন্টেন্সিটি, প্যাশন, প্যাশন উইথ ইন্টেন্সিটি, অর্থাৎ ইন্টেন্স প্যাশন, আন্তরিকতায় ভরা, এরকম শব্দর অর্থ হইতেছে ফার্ভেন্টলি। সো শি প্রেইড ফার্ভেন্টলি ফর হার ব্রাদার্স সেফ রিটার্ন ফ্রম দ্য ওয়ার। তোমার বাবা, তুমি যখন পরীক্ষার হলে ঢুকছো, তোমার বাবা মা তোমার জন্য আন্তরিকতার সাথে দোয়া করতেছিল। ফার্ভেন্টলি, ফার্ভেন্টলি, ফার্ভেন্টলি প্রেইং, আন্তরিকতার সাথে দোয়া করা, ঠিক আছে। ফার্ভেন্টলি ওয়ার্কিং, আন্তরিকতার সাথে কাজ করা। তাহলে ফার্ভেন্টলি মানে আন্তরিকতার সহিত, উইথ ইন্টেন্স প্যাশন। এরপরে আসো কনসিকুয়েন্স মানে ফলাফল, তোমরা এটা জানো। অ্যাপ্রিসিয়েট মানে কাউকে অ্যাপ্রিসিয়েট করা, এটা তো তোমরা জানো। আই গ্রেটলি অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্টস ইন অর্গানাইজিং দিস ওয়ান্ডারফুল ইভেন্ট। সো আশা করি তোমরা জাস্ট এইটাতে সমস্যা হইতে পারে, ফার্ভেন্টলি, এইটা যারা পারছো
তারা অনেক আগায় থাকবা। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। ফার্ভেন্টলি মানে ইন্টেন্স ইমোশন, ইন্টেন্স প্যাশন, আন্তরিকতার সাথে। এরপরে আসো পরের প্রশ্নে তো চলে যাই আমরা। পরের প্রশ্ন, এবার আমরা এমসিকিউ এ চলে যাব। আমাদের রিটেন পার্ট শেষ হয়ে গেছে, আমাদের রিটেন পার্ট সলভ করা শেষ, এখন আমরা এমসিকিউ পার্টগুলো সলভ করব। সো চলো আমরা এমসিকিউ দেখে ফেলি এক নজরে। এমসিকিউ দেখে ফেলি এক নজরে। প্রথম প্রশ্নটা দেখো, বাংলার প্রথম প্রশ্ন আছে হচ্ছে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এখানে লক্ষ্মী মানে হচ্ছে একটা ভার্ব, অতিক্রম করা, ঠিক আছে? এখানে ক্রিয়া বুঝাইছে, সো এটা ক্রিয়া হবে লক্ষ্মী, অতিক্রম করা লক্ষ্মী, এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, ঠিক আছে? সো আমাদের এটা হবে ক্রিয়া। তারপরে আছে দেখো বাদলায় বন্দুক বারুদ কি ড্যাশ একটু নেবে না, শূন্যস্থানে কি বসবে? জিরিয়ে হবে, জিরিয়ে। বাদলায় বন্দুক বারুদ কি জিরিয়ে একটু নেবে না, জিরিয়ে হবে। এরপরে আছে দেখো মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা। যারা ভালো করে পড়ছো তারা পাইছো, চেহারা হবে। মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা। এরপরে কি আছে? আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটা? এইটা, এই যে তোমার অংশ, অকাল, অঙ্ক, এখানে এই যে অ আছে, তারপরে কি হবে? স্বরবর্ণের পরে অনস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এগুলা থাকে না? সো এগুলো আছে, তারপরে তালব্য, তারপরে এখানে ক আছে, তারপরে এখানে ঠিকই আছে, এটা ক, এটা হচ্ছে উ। সো এই ক্রমটা ঠিক আছে, ঠিক আছে? এরপরে দেখো ক্রমাগত ভুল করো না, ক্রমাগত ভুল করো না, বাক্যটিতে ক্রমাগত শব্দটি সর্বনাম। সো এখানে হচ্ছে ভুল করো না, বুঝলা? এখানে ভুল করো না একটা মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়ার আগে কি বসছে? ক্রমাগত বসছে। মিশ্র ক্রিয়ার আগে কি বসছে? ক্রমাগত বসছে। সো ক্রমাগতকে এখানে কি করছে? এই যে ভুল করো না, এটা হচ্ছে মিশ্র ক্রিয়া, এই মিশ্র ক্রিয়ার সামনে ক্রমাগত বসছে, সো ক্রমাগতকে ইন্টেন্সিফাই করছে, ঠিক আছে? সো এটা কি হবে? ক্রিয়া বিশেষণ হবে, বিশেষায়িত করছে, তার জন্য ক্রমাগত ভয় করো না, এখানে ক্রমাগত হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপরে তোমরা একটা পরিচিত শব্দ দেখতে পারতেছো, সেটা হইতেছে বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী, এটার ব্যাস বাক্য কি হবে? বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধীর ব্যাস বাক্য হইতেছে বৈষম্য এর বিরোধী, বৈষম্য বিরোধী, বৈষম্য এর বিরোধী, বৈষম্য বিরোধী। সো এইখানে বৈষম্য এর বিরোধী, বৈষম্য বিরোধী, এইখানে কি হইছে? এখানে তোমার এই যে এর, এই যে এর, এই যে এর, এইটা লোপ পাইতেছে। সো যখন এরকম তোমার বিভক্তি লোপ পায় তখন সেটাকে কি বলা হয়? তৎপুরুষ। তো এইটা কি হবে তোমার? তৎপুরুষ সমাস। এর লোপ পেয়ে হইতেছে বৈষম্য বিরোধী, সো এটা ষষ্ঠী তৎপুরুষ, এটা তৎপুরুষ হবে। বৈষম্য এর বিরোধী, এটা হচ্ছে ব্যাস বাক্য, সেই ব্যাস বাক্য থেকে এর অংশটুকু লোপ পেয়েছে, এই কারণে এইটা তৎপুরুষ সমাস। এরপরে আসো, সো তোমরা এখান থেকে খেয়াল করছো নিশ্চয়ই যে আমাদের আনসার এখানে কি কি হয়? রাবণ অনুজ লক্ষ্যে, এটা হচ্ছে ক্রিয়া। লাস্ট টাইম একটা দাগাই দেই। সো এখানে কি দাঁড়াইলো? সো এইখানে আমাদের আনসার কি কি হইলো? এখানে আমাদের আনসার হইতেছে এটা ক্রিয়া হবে, লক্ষ্মী হচ্ছে ক্রিয়া, এখানে জিরিয়ে হবে, এরপরে চেহারা, এরপরে হচ্ছে তোমার অংশ, অকাল, অঙ্ক, এরপরে হচ্ছে ক্রিয়া বিশেষণ, বৈষম্য বিরোধী হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সো এটা হবে তৎপুরুষ। এরপরে চলো আমরা পরের প্রশ্নগুলো দেখি। আচ্ছা, এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো যে পোর খাওয়া। পোর খাওয়া মানে কি? পোর খাওয়া মানে প্রতিকূলতা পেরোনো, প্রতিকূলতা পেরোনো, এইটা হবে প্রতিকূলতা পেরোনো। এরপরে দেখো অধ্বনির বিকৃত উচ্চারণের উদাহরণ কোনটি? এই যে দেখো অধীর, এখানে ও, এটা হচ্ছে ও, করুণ এখানে ও, এরপরে দেখো অতুল, এখানে অ, এখানেও তোমার হচ্ছে অ, ঠিক আছে? তাহলে অধ্বনির বিবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, এখানে দুইটা আনসার হয়, অনেক এবং অতুল। এখানে দুইটা আনসারের মধ্যে যে কোনো একটা দাগালেই তুমি রাইট আনসার পাবা। সো এখানে অনেক এবং অতুল, এই দুইটার মধ্যে যে কোনো একটা দাগাইলেই হবে। এরপরে দেখো রোকেয়া সাকওয়াত হোসেনের রচনা নয় কোনটি? পদ্ম গোখরা। পদ্ম গোখরা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা
রচনা, কাজী নজরুল ইসলামের রচনা। সো এটা তোমার এইটা রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়। সো পদ্ম গোখরো হবে হচ্ছে তোমার আনসার। এরপরে আসো, বিলাসী গল্পে উল্লেখ নেই কোনটি? বাবরের কথা উল্লেখ নেই, হুমায়ুনের কথা উল্লেখ আছে, তুগলক খাঁর কথা উল্লেখ আছে, ভূদেব বাবুর কথা উল্লেখ আছে, কিন্তু বাবরের কথা উল্লেখ নেই। এরপরে দেখো, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কোথা থেকে? আত্মাকে চেনার মাধ্যমে, আত্মাকে চেনার মাধ্যমে, এটা হবে। তারপরে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এইখানে হাল, হাল ঠিক মতো রাখা ভার, এখানে হাল কি অর্থ বুঝিয়েছে? অনেকে এখানে কনফিউশন আসো এটা নিয়ে। সো এখানে হাল আশা বা ভরসা বোঝানো হয়েছে, আশা বা ভরসা বোঝানো হয়েছে, আশা বা ভরসা বোঝানো হয়েছে। তোমরা যদি বাংলা একাডেমি ডিকশনারি দেখো, সেখানে ব্যবহারিক অর্থের ক্ষেত্রে এখানে হাল, তবুও হাল ছাড়েনি গফুর, এরকম একটা কথা আছে 9-10 গল্পে। এখানে হাল বলতে আশা বা ভরসা, এটাকে বোঝানো হয়েছে। সো এখানে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এখানে হাল বলতে বোঝানো হয়েছে আশাকে। এরপরে আসো, পরবর্তী প্রশ্নে চলে যাই। লিটারাল, লিটারাল অনেক পরিচিত একটা শব্দ। লিটারাল মানে হচ্ছে আক্ষরিক, এটা তোমরা নিশ্চয়ই পারো। লিটারাল মানে কি? আক্ষরিক, লিটারাল মানে আক্ষরিক। এরপরে আসো, সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা ধারা, সোনার তরী কবিতার বর্ণিত ঘটনা কখনকার? সকালের, রাতের, বিকালের নাকি সন্ধ্যার? এইটা অনেকের কাছেই কনফিউজ, কিন্তু তোমরা যারা কবিতা পড়ছো, তোমরা নিশ্চয়ই কবিতা পড়ছো। কি কবিতা পড়ছো? তোমরা নিশ্চয়ই কবিতা পড়ছো। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। সরাসরি কবিতার মধ্যে উল্লেখ আছে প্রভাত বেলা, অর্থাৎ সোনার তরী কবিতার বর্ণিত ঘটনাধারা সকালের, সকালবেলার সেই ঘটনা উল্লেখ করেছেন কবি। সরাসরি কিন্তু কবিতায় উল্লেখ ছিল সকালের কথা, প্রভাতের কথা। এরপরে আসো, বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি? ছিন্নপত্র। এটা তিনি পদ্মপাড়ের মানুষের জীবনযাপন নিয়ে লিখছেন, ছিন্নপত্র হবে আনসার। ঠিক আছে, তিনি যখন কুষ্টিয়ায় ছিলেন তখন এইটা লিখছেন। এরপরে আসো ভাই, পরবর্তী প্রশ্নতে চলে যাই, ইংরেজিতে চলে আসো। ডিবেট, DEVIATE, ডিবেট মানে কি? ডিবেট মানে বিচ্যুত হওয়া, ডিবেট মানে হচ্ছে বিচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া। সো এখানে কি বলছে? দ্য সিনোনিম অফ ডিবেট, ডিবেটের সিনোনিম কি কি হইতে পারে? তোমার হচ্ছে অল্টারনেট, এটা হবে না, কন্টিনিউ এটা হবে না, পারভেট এটাও হবে না, ডিগ্রেস হবে। ডিগ্রেস মানে হচ্ছে বিচ্যুতি টাইপের বোঝায়। ঠিক আছে, এরপরে আসো, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। সো এখানে দেখো, এখানে কি দেখবা? এখানে দেখবা যে এই যে হার্ট, তার মানে তার হৃদয় সোনার মতো, তার হৃদয় সোনার মতো, গোল্ডের মতো। সো এইখানে হৃদয়কে সরাসরি গোল্ডের সাথে তুলনা করা হয়েছে। লাইক এজের কথা উল্লেখ নাই, লাইক এজের কথা উল্লেখ থাকে সিমিলি দিতাম, কিন্তু এখানে তুলনা বুঝাইছে, হার্টের সাথে গোল্ডের তুলনা করছে উইদাউট ইউজিং লাইক অর অ্যাস। যখন হার্টের সাথে গোল্ডের অথবা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সরাসরি তুলনা করে, লাইক এজের কথা উল্লেখ থাকে না, তখন সেটা মেটাফোর হয়। সো এইখানে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। সো এইখানে কি হবে? মেটাফোর হবে, এখানে মেটাফোর হবে। হার্ট এবং গোল্ডকে সরাসরি তুলনা করছে, হৃদয়কে সরাসরি সোনার সাথে তুলনা করছে। সো এইটা কি হবে? মেটাফোর, এটা হবে ডিগ্রেস। এরপরে আসো, টু হ্যাভ কোল্ড ফিট, কোল্ড ফিট মানে হচ্ছে টু বিকাম নার্ভাস। ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে হয়তো বা তোমার কারো 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 তোমার হচ্ছে কোল্ড ফিট হয়ে গিয়েছিল। কোল্ড ফিটের ইডিয়মসের অর্থ কি? তোমার হচ্ছে টু বিকাম নার্ভাস। এরপরে আসো, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া which dash by checking carefully the source of information। তোমরা যারা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসটা করছিলা, ওইখানে কিন্তু আমরা একটা স্পষ্ট কথাবার্তা বলছিলাম। সেই স্পষ্ট কথাবার্তা কি? স্পর্শ কথাবার্তা বলছিলাম। সেই স্পষ্ট কথাবার্তা হইতেছে, একটা সেন্টেন্সে একটা কানেক্টর থাকলে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এইখানে একটা কি আছে? এইখানে একটা কি আছে? কানেক্টরস আছে। তাহলে হুইচ হচ্ছে কানেক্টরস, তাহলে এর আগে একটা ফাইনাইট ভার্ব, পরে একটা ফাইনাইট ভার্ব। আসো আমরা ফাইনাইট ভার্ব খুঁজি। আর স্প্রেডিং, মেনি পিপল আর স্প্রেডিং, এটা হইতো, কিন্তু এখানে কি আছে? আইডেন্টিফাইড আছে, আইডেন্টিফাইড আছে। সো এইটা হবে না, আইডেন্টিফাইড হবে না।
কারণ কি আমরা জানি আইডেন্টিফাইড কি V3, এটা নন ফাইনাইট ভার্ব, সো এইটা হইল না। এরপরে আসো স্প্রেড আইডেন্টিফাই, এইটাও হবে না, কারণ এইখানে তোমার এখানে আইডেন্টিফাই এটা আছে, এটা হবে না। মেনি পিপল দ্য স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, এটা প্যাসিভ মোডে থাকবে, এখানে বাই আছে, সো এটা এখানে প্যাসিভ মোডে পরেরটা হবে, সো এখানে প্যাসিভ মোডে নাই, এই কারণে এটা বাদ। পরেরটা আসো স্প্রেড ক্যান বি আইডেন্টিফাইড, এইটা হবে স্প্রেড ক্যান বি আইডেন্টিফাইড। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, সো এখানে সি নম্বরটা হবে স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড। পরের প্রশ্ন আসো সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। সেন্টেন্সটাতে খেয়াল করো, সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, সো ক্যান বি ট্রিটেড এইটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে আরেকটা ফাইনাইট ভার্ব আছে ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজেস, সো it can be detected, so এখানে can be treated, can be detected, দুইটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে আমরা জানি দুইটা ফাইনাইট ভার্ব থাকলে আমাকে অবশ্যই একটা কানেক্টরস নিতে হবে। সো এখানে কি কি কানেক্টরস আছে, এখানে ইফ আছে একটা কানেক্টরস, সো এখানে ইফ হবে, ওয়েদার হবে না, ইফ হবে। বাংলা অর্থ কি দাঁড়ায়, সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, অর্থাৎ কিছু কিছু রোগ আছে যেগুলো যদি শুরুতেই ডিটেক্ট করা যায় তাহলে সেই রোগ থেকে আমরা নিরাময় পাবো, এইটাই বুঝাইছে ইফ ডিটেক্টেড ইন আর্লি স্টেজ, ইনিশিয়াল স্টেজ, এইটা হবে। তারপরে আসো আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই কান্ট গেট থ্রু ইট, সো আমি সকাল থেকে চেষ্টা করতেছি, আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই কান্ট গেট থ্রু, সকাল থেকে আমি ট্রাই করতেছি, আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, সকাল থেকে আমি চেষ্টা করতেছি, আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অল মর্নিং বাট আই কান্ট গেট থ্রু, কিন্তু আমি তাদের খোঁজ পাই না, এইটা বুঝাইছে, সো এটা হ্যাভ বিন ট্রাইং হবে। এরপরের প্রশ্ন আসো ড্যাশ দ্য হাসলস এন্ড বাসলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, দ্য হাসলস এন্ড বাসলস অফ দ্য সিটি, অর্থাৎ শহরের যে গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জামের মধ্যে, সো এখানে আমাদের এই সেন্টেন্সে একটা মধ্যে জিনিসের একটা অর্থ প্রকাশ পাইতেছে, সো এখানে মধ্যে কোন ওয়ার্ডটা মধ্যে এখানে অর্থ প্রকাশ করতেছে, কোন ওয়ার্ডটা এখানে মধ্যে অর্থ প্রকাশ করতেছে, এই যে অ্যামিডস মানে মধ্যে, অ্যামিডস দ্য হাসলস এন্ড বাসলস, অ্যামিডস দ্য হাসলস এন্ড বাসলস, amidst the hustles and bustles of the city she has found a peaceful park to the rest, অর্থাৎ শহরের মেলা গ্যাঞ্জামের মধ্যে একটা পার্ক খুঁজে পেয়েছে যেখানে সে শান্তিতে বসতে পারে, সো এখানে হবে amidst মানে মাঝে বা মধ্যে। if Rana had not been imprisoned he dash a hero, সো এখানে দেখো এখানে if কন্ডিশন আছে, had not imprisoned আছে, তাহলে পরেরটা কি হবে, would have, সো এইখানে দেখো নেগেটিভ আছে, তাহলে পরেরটাও নেগেটিভ হবে, তাহলে would not have become, so if Rana had not been imprisoned he would not have become a hero, would not have হবে have become। তারপরে দেখো many people are increasingly interested in sustainable living which has sparked dash in eco-friendly products, অর্থটা কি দাঁড়াইতেছে, many people are increasingly interested in sustainable living which has sparked, অর্থাৎ অনেক মানুষ এখন সাস্টেইনেবল লিভিং এর দিকে অগ্রসর হচ্ছে, যেটা কি করতেছে, বাড়াইতেছে, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের বিক্রি বাড়াইতেছে, সো এখানে শূন্যের স্থানে এখানে বাড়াইতেছে এরকম একটা ওয়ার্ড হবে, সো এইখানে ডিক্লাইন তো হবেই না, ডিক্লাইন তো কমাইতেছে, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয়, এটাও হবে না, আন্ডারস্ট্যান্ডিং এটাও হবে না, সো সার্চ মানে বৃদ্ধি করা, সো এখানে হবে সার্চ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের বিক্রি বাড়াইতেছে, সার্চ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, সো এই হচ্ছে তোমার কথা। তারপরে দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস মানে হচ্ছে কঠোরভাবে, ঠিক আছে, এটার বিপরীত শব্দ হচ্ছে ফ্লেক্সিবল, কঠোর, ফ্লেক্সিবল মানে সহনশীল, রিগোরাস মানে হচ্ছে কঠিন বা কঠোরভাবে, আর এখানে ফ্লেক্সিবল মানে হচ্ছে সহনশীল, অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল হবে, ঠিক আছে, চ্যালেঞ্জিং হবে না, ডোমিনেটিং হবে না, রেভিনিউসও হবে না, ওকে। এরপরে আসো মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার,
সো এখানে যখন বাই হাফ অ্যান আওয়ার বলছে, নির্দিষ্ট জায়গার কথা বলছে, এখানে দেখো দ্য মেট্রো স্টেশন, সো মেট্রো স্টেশন আগে অ্যাড বসবে, মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন, মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন, এখানে অ্যাড হবে। আচ্ছা এবার আসো, ড্যাশ আই এম মাইনর আই ক্যানট ড্রাইভ ইট, যেহেতু আমি ছোট মানুষ সেহেতু আমি গাড়ি চালাইতে পারি না, তাহলে এটা কি হবে? সিন্স আই এম মাইনর, সিন্স আই এম মাইনর আই ক্যানট ড্রাইভ ইট। তারপরে আসো, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours ড্যাশ দ্য ব্লেজ, ফায়ার ফাইটার কি করে? আগুন নেভায়। তাহলে এখানে খেয়াল করো, পুট অফ মানে কি? নেভানো। পুট অন মানে কি? নেভানো। পুট ইন মানে কি? নেভানো না। সো এগুলোর কোনোটাই হবে না, যেটার অর্থ আগুন নেভানো। পুট আউট মানে নেভানো। সো এটা এখানে কি হবে? পুট আউট হবে। পুট আউট মানে নেভানো। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours টু পুট আউট দ্য ব্লেজ। ঠিক আছে, এরপরে আসো, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ আ বটল। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ দ্য হেড উইথ আ বটল। অর্থাৎ সো সে বোতল দিয়ে নিজেই নিজেকে আঘাত করে নাই। সো এখানে কি হিট হবে? হিট হবে না। হিটিংও হবে না। রিসিভ বা হিট হবে না। সো এখানে প্যাসিভ হবে, বিং হিট হবে। সো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার বিং হিট অন দ্য হেড উইথ আ বটল, অর্থাৎ একটা বটল দিয়ে আঘাত লাগার পরে সে হাসপাতালে গেছিল। সো এখানে বিং হিট হবে, আফটার বিং হিট। আফটারের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সো এখানে বিং হয়েছে। সো আফটার বিং হিট দ্য হেড উইথ আ বটল। সো এখানে একটা জিনিস খেয়াল করো যে বিং হিট হবে। 15 নম্বর খেয়াল করো, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। ডুপ্লিসিটি ঠিক আছে, ট্র্যাঙ্কুইলিটি ঠিক আছে, অ্যাপ্রিহেনশন ঠিক আছে, এক্সপ্লেইনেশন আমরা সাধারণত মনে করতেছি এক্সপ্লেইনেশন, অথবা এটা না, তাহলে এটা সঠিক বানান কি? এক্সপ্লেইনেশন। তাহলে এটা কি হবে? এটা ভুল আছে, এক্সপ্লেনেশন। EXPLANATION, এক্সপ্লেনেশন। সো এক্সপ্লেনেশন এই বানানটা ভুল। এখানে কি হবে না? এখানে আইটা হবে না। এরপরে যে আইটা আছে এক্সপ্লেনেশন, এটা হবে না, এক্সপ্লেনেশন। EXPLANATION, এক্সপ্লেনেশন। ওকে, এরপরে আসো সাধারণ জ্ঞানের অংশে। সো বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? এটা অনেকে গ্রিস দাগাইছো, কিন্তু গ্রিস তো হবে না, এটা হবে হচ্ছে তুরস্ক। সো বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটি? মেসোপটেমিয়া, ইরাক হবে। এরপরে আসো, হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? মিশরীয় হবে। হায়ারোগ্লিফিক মিশরীয়। আর কিছু আছে এখানে না। এরপরে আসো, শাহ-ই-বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শাহ-ই-বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? এটা কি দিছো? এটা হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপরে আসো, স্টারলিংক একটি কি? স্টারলিংক হচ্ছে এলন মাস্কের একটি প্রতিষ্ঠান। এলন মাস্ক অনেকগুলা উপগ্রহ আমাদের মানে এখান থেকে অনেক মানে নিচুতেই আর কি মহাকাশে পাঠাইছে, অনেক বেশি দূরে না, আমাদের পৃথিবীর কাছাকাছি অনেক উপগ্রহ পাঠাইছে। সো সেই উপগ্রহগুলো আমাদের পৃথিবীকে রাউন্ড দিতেছে। এই উপগ্রহ দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি নেট কানেকশন নিতে পারবা, অর্থাৎ দুর্গম অঞ্চলে গিয়েও তুমি স্টারলিংকের মাধ্যমে তুমি নেট মানে ইন্টারনেট চালাইতে পারবা। ঠিক আছে, ধরো অনেক সাগরের মাঝখানে, সেখানে তুমি স্টারলিংকের নেট পাবা। ঠিক আছে, সো স্টারলিংক কি? স্টারলিংক হইতেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। সে অনেকগুলো স্যাটেলাইট পাঠাইছে, সেই স্যাটেলাইটগুলো দিয়ে সেই ইন্টারনেট সেবা দেয়। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা কে? হার্বার্ট স্পেন্সার। নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? এই প্রশ্নটা গতবারও আসছিল, এটা একটা রিপিটেড প্রশ্ন। সো এইটা ব্লু অর্থনীতির, এটা হচ্ছে সমুদ্র সম্পদ, মেরিন রিসোর্স, ব্লু ইকোনমি। এরপরে দেখো, 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? মুসা খাঁর সমাধি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
12 ভূঁইয়াদের মধ্যে মুসা খার তোমার হচ্ছে সমাধি রয়েছে, মুসা খার সমাধি রয়েছে, সো এটা হবে মুসা খা। এরপরে আসো ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়? আমরা ফ্যাসিবাদের, বাংলাদেশে ফ্যাসিবাদের জনক হাসিনা নাকি? তো পৃথিবী সর্বপ্রথম ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়? ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়? এটা হবে হচ্ছে বেনিতো মুসোলিনি। বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনি। আচ্ছা, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও। এরপরে আসো রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ, এটা হবে হাঙ্গেরি। উত্তর কোরিয়া সৈন্য পাঠাইছে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য। চায়না তো রাশিয়ার অনেক ভালো বন্ধু, বেলারুশ তো রাশিয়ারই ধরাই নেওয়া যায়, ঠিক আছে, রাশিয়ার প্রদেশের মতো আচরণ করতেছে। সো রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি হাঙ্গেরি। এরপর আসো যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? এইটা হচ্ছে তোমার ডোনাল্ড ট্রাম্প যে দলের হয়ে প্রেসিডেন্সি জিতছে রিসেন্টলি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি প্রেসিডেন্ট হইছে তোমার হচ্ছে আমেরিকার। সো সেইখানে রিপাবলিকান পার্টি জয়লাভ করছে। সো এই যে রিপাবলিকান পার্টি, এটাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড পার্টি। গ্র্যান্ড ওল্ড পার্টি, গ্র্যান্ড ওল্ড পার্টি ইউএস এর রিপাবলিকান পার্টি কে বলা হয় গ্র্যান্ড ওল্ড পার্টি। এরপরে আসো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কয়জন? 4 জন। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি কে? 25th চিফ জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ রেফাত আহমেদ। এরপরে দেখো আমি রাষ্ট্র, এটি কার উক্তি? চতুর্দশ লুই। চতুর্দশ লুই। 15টা, আরো 15টা আছে। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? এটা একটা পরিচিত জনপ্রিয় প্রশ্ন, অনেকবার আসছে নানা জায়গায়। সো অনেক প্রশ্ন এখানে কিন্তু এবার কিন্তু রিপিট হয়েছে, বহুত জায়গায় প্রশ্ন যেগুলো আসছিল সেগুলোই কিন্তু এখানে রিপিটেড কোয়েশ্চেন প্রায় অনেকগুলো দেখতেছো তোমরা, যেমন এই পাঙ্গন। এরপরে আসো 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনীর যে সেক্টরের অধীনে ছিল সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর। এরপরে আসো 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান। টাইটান হচ্ছে একটা সাবমেরিনের নাম, সেটা 2023 সালে সমুদ্রের অনেক গভীরে গেছিল। গভীরে যাওয়ার ফলে কি হয়? সমুদ্রের যত গভীরে যাবা তত বেশি চাপ আসে চারপাশ থেকে। সো টাইটান অনেক গভীরে গেছিল। সো এই যে অনেক গভীরে যাওয়ার ফলে প্রচুর চাপ সেটার উপর আবর্তিত হয়েছিল। সো এই চাপের ফলে টাইটান কি হয়েছিল? একদম দুমড়ে মুচড়ে একদম ফেটে টেটে শেষ। ওইখানে যারা যারা গেছিল ভ্রমণ করতে, বিলিয়নিয়ার গেছিল, এক বিলিয়নিয়ার এবং তার ছেলে গেছিল। সো তার বাপ এবং ছেলে দুইজনই মরছে। সো এই সাবমেরিন বিস্ফোরণ হয়ে বা সাবমেরিন ফেটে গিয়ে যত নিচে যাবা, সমুদ্রের যত গভীরে যাবা তত বেশি চাপ অনুভব করবা। সো টাইটান সমুদ্রের অনেক গভীরে গেছিল এবং সেই চাপের ফলে সেটা কিন্তু ফেটে গিয়েছিল। সো এটা হচ্ছে ডুবোযান বা সাবমেরিন। এরপরে আসো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা বেনজির ভুট্টো। এরপরে আসো অলিম্পিকে পতাকার 5টি চক্র প্রতিনিধিত্ব করে হচ্ছে মহাদেশ হবে, 5টা মহাদেশ। 5টা মহাদেশ। গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবর্তন করেন কে? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ঢাকা শহরে প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধিত হয় 2004 সালে। সো 2004 সালে জিয়াউর রহমান বেঁচে ছিলেন না, বিচারপতি শাহাবুদ্দিন আহমদও বেঁচে ছিলেন না। সো উদ্বোধনটা করছেন হচ্ছে বেগম খালেদা জিয়া। 2004 সালে ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া। সো তিনি প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন। এরপরে আসো ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম। এইটা গতবারও আসছিল, গতবারের প্রশ্ন রিপিট হয়েছে। কতবার দেখছো? অপারেশন আল-আকসা ফ্লাড। অপারেশন আল-আকসা ফ্লাড, এটা হামাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এবার দেখো কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ এটা গ্রহণ করে? এটাও একটা জনপ্রিয় প্রশ্ন। চায়না। ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, এটা চায়নার। এরপর আসো কোন দেশ যোগদানের পর ব্রিক এর নাম হয় ব্রিক্স? সো BRICS। এই এস হচ্ছে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। ব্রিক থেকে ব্রিক্স হয়েছে দক্ষিণ আফ্রিকা জয়েন করার পরে। এরপরে প্রশ্ন দেখো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্ব দানকারী বিদ্রোহী সংগঠনের নাম কি? হায়াত তাহরির আল শাম। হায়াত তাহরির আল শাম এটা হবে। এরপরে খেয়াল করো পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? খেয়াল করো তত্ত্বাবধায়ক বাতিল হইছে, বাতিল হইছে কোন সংশোধনীর মাধ্যমে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? ত্রয়োদশের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল।
এবং পঞ্চদশ সংশোধনীর মধ্যে বাতিল করা হয়েছে। সো পঞ্চদশ সংশোধনী হবে। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? আমাদের যে প্রধান উপদেষ্টা এখন রয়েছেন জনাব ইউনূস, তিনি হচ্ছে 3-0 ফর্মুলার প্রবক্তা, এবং এখানে 3টা জিরো দিয়ে বোঝাই হইতেছে 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 নেট কার্বন এমিশন। সো শূন্য ক্ষুধা হবে না, 0 হাঙ্গার হবে না। সো নিচের কোনটি 3-0 অন্তর্ভুক্ত নয়? 0 হাঙ্গার, এটা 3-0 অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? রিসেন্টলি দক্ষিণ কোরিয়াতে প্রেসিডেন্টকে সাংবিধানিক ওয়েতে, সো রিসেন্টলি দক্ষিণ কোরিয়াতে প্রেসিডেন্টকে সাংবিধানিকভাবে অভিশংসিত করা হয়েছে, অর্থাৎ ওইখানে যে পার্লামেন্টের সদস্য রয়েছে তারা ভোট দিয়ে এই প্রেসিডেন্টকে বাতিল করে দিয়েছেন। ঠিক আছে, অভিশংসন করছে দক্ষিণ কোরিয়া। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? এই যে মানচিত্রের সামনে আবু সাইদ এইভাবে হাত মেলিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই ছবিটা তো তোমরা নিশ্চয়ই দেখছো। সেই আবু সাইদের সেই ছবির পিছনে কি লেখা আছে? উন্নত মমশির। সো সেইটার নাম কি হবে? জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমশির। এই হচ্ছে তোমার প্রশ্নের কথাবার্তা। সো আমাদের প্রশ্ন সমাধান শেষ। তোমরা নিশ্চয়ই অনেক ভালো করে পরীক্ষা দিয়েছো। সো হতাশ হওয়ার কিছু নেই, তোমাদের সামনে আরও অনেক সুযোগ রয়েছে। সো আজকের পরীক্ষা যেমনই হোক না কেন, তোমাদের জন্য একটা কথাই আমাদের তরফ থেকে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে পরের প্রশ্ন পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে খাওয়া দাওয়া করো, কোনো ধরনের ডিপ্রেশনের মাধ্যমে যাওয়া যাবে না। এই পরীক্ষায় শেষ পরীক্ষা না, তোমার লাইফ কেবল শুরু হচ্ছে। সো অল দ্য বেস্ট। ভর্তি পরীক্ষায় তোমরা নিশ্চিতভাবে যুদ্ধে জয়লাভ করবা। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।